প্রণাম শ্রদ্ধা ভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি শ্রদ্ধা জানাই জাতীয় চারনেতার প্রতি, ৩০ লক্ষ শহীদের প্রতি, ২ লক্ষ মা বোনের প্রতি। ৭৫ 15ই আগস্ট বাংলাদেশের মানুষের জন্য সবথেকে কলঙ্কময় একটা অধ্যায়। মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে বাংলাদেশ অন্ধকারের পথে যাত্রা শুরু করে। এই 15ই আগস্ট আমরা হারিয়েছি বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবকে, আমার ছোট 3 ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল এবং 10 বছরের ছোট রাসেলকে, কামাল জামালের নবপরিণীত বধূ সুলতানা ও রোজিকে। একই সাথে হারিয়েছি শেখ ফজলুল হক মনি, যুবলীগের প্রতিষ্ঠাতা, বাংলার বাণীর সম্পাদক এবং একজন মুক্তিযোদ্ধা, তার স্ত্রী, আমার ছোটবেলার খেলার সাথী আরজুমনিকে, আমার ফুফা আব্দুর রাব সানিয়াবাদ, তার 13 বছরের মেয়ে বেবি, 10 বছরের ছেলে আরিফ, 4 বছরের নাতি সুকান্ত, ভ্রাতুষ পুত্র শহীদ সানিয়াবাদ, সেও মুক্তিযোদ্ধা, আরেকজন ভাগ্নে রিন্টু সহ আমাদের পরিবারে 18 জন সদস্য এবং ব্রিগেডিয়ার জামিল, যিনি রাষ্ট্রপতির সামরিক সচিব ছিলেন, রাষ্ট্রপতিকে আক্রমণ করা হয়েছে শুনে যিনি ছুটে এসেছিলেন, তাকেও ঘাতকের দল নির্মমভাবে হত্যা করে। পুলিশ অফিসার এসবি, যে ওই ঘাতকদের দোতলায় উঠতে বাধা দিয়েছিল, হাসিবুর রহমান, তাকে সেখানে গুলি করে হত্যা করে। আমি সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করি। বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য, ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করে মুক্তিযুদ্ধের চেতনাকে আবার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য যারা সংগ্রামে জীবন দিয়েছে, আন্দোলনে জীবন দিয়েছে, আমি তাদেরকে স্মরণ করি। 75-এ জাতির পিতাকে হত্যার পর যারা প্রতিবাদ করেছিল এবং প্রতিবাদ করতে যারা জীবন দিয়েছে তাদের কথাও আমি স্মরণ করি। বিশেষ করে যুবলীগের নেতা চট্টগ্রামের মৌলভী সৈয়দ, বগুড়ার খসরু এবং পটল, নারায়ণগঞ্জের মনির সহ অগণিত নেতাকর্মী বিভিন্ন এলাকার তার প্রতিবাদ করতে গিয়েছে। জিয়াউর রহমান তাদেরকে গ্রেপ্তার করেছে, ধরে নিয়ে গেছে, দিনের পর দিন অত্যাচার করেছে, হত্যা করেছে। মফিজ বাবু ছাত্রলীগের, মহানগর ছাত্রলীগের নেতা, তার তো লাশও পাওয়া যায়নি, তার পরিবার লাশও পায়নি, তাকে গুম করে ফেলেছে। তাদের কথাও আজকে মনে পড়ে। প্রতিটি আন্দোলন সংগ্রামে, বিশেষ করে সেই এদেশের স্বাধীনতা সংগ্রামে যারা আসলে যুবক, তারাই তো সব থেকে অগ্রণী ভূমিকা নেয়। আমাদের প্রতিটি যে কোনো অধিকার আদায়ের আন্দোলনে যুব সমাজ সবসময় অগ্রণী ভূমিকা নিয়েছে। আর সে কারণেই এবারে আমরা আমাদের যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছি 2018 সালে, সেখানে কিন্তু আমরা আমাদের এবারে ইশতেহারটা যুব সমাজকেই উৎসর্গ করেছি। তারুণ্যের সমৃদ্ধি, তারুণ্যের উন্নতি, বাংলাদেশের সমৃদ্ধি, বাংলাদেশকে সমৃদ্ধ করবার জন্য তারুণ্যের শক্তিটাকেই আমরা গুরুত্ব দিয়েছি। তাই আমরা তারুণ্যের শক্তি, বাংলাদেশের সমৃদ্ধি, এই কথাটা কিন্তু আমাদের ইশতেহারে এবার আমরা উল্লেখ করি। তরুণ সমাজকেই আমরা তৈরি করতে চেয়েছি ভবিষ্যৎ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তাই শিক্ষায়, দীক্ষায় এবং বিভিন্ন ক্ষেত্রে
প্রশিক্ষণের ব্যবস্থা করেছি, যাতে করে এই তরুণ সমাজই আগামী দিনে এগিয়ে যেতে পারে। আমি ধন্যবাদ জানাই আমাদের যুবলীগের বর্তমান চেয়ারম্যান, তার বক্তব্যে সে কতগুলি গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে গড়ে তোলা, অসাম্প্রদায়িক চেতনার কথা বলা, বিজ্ঞানভিত্তিক প্রগতিশীল ন্যায়সঙ্গত সমাজ গঠন। আমি মনে করি এই লক্ষ্যগুলি সামনে নিয়ে যদি সত্যি যুবলীগ গড়ে ওঠে, তাহলে এদেশের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। এদেশের ভবিষ্যতে আজকে যে আমরা আর্থসামাজিক উন্নতি করেছি, সেই উন্নতির পথেই এদেশ এগিয়ে যাবে। সেজন্য আমি আমাদের বর্তমান যুবলীগের চেয়ারম্যানকে আন্তরিক ধন্যবাদ জানাই তার জ্ঞান গর্ব বক্তৃতার জন্য। খুব চমৎকার বক্তব্য সে রেখেছে। আসলে প্রফেসর মানুষ তো, প্রফেসরের মতনই বক্তৃতা দিয়েছে। সেই জন্য আমার আন্তরিক দোয়া, আশীর্বাদ। আমরা চাই বাংলাদেশ এগিয়ে যাবে। দুর্ভাগ্য আমাদের যে ৭৫ 15 আগস্ট জাতিপিতাকে হত্যার পর এদেশের যে অগ্রযাত্রা, মাত্র ৩.৫ বছর একটা যুদ্ধ বিধ্বস্ত দেশের দায়িত্বভার হাতে নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব কাজ শুরু করেছিলেন, এবং ৩.৫ বছরের মধ্যেই বাংলাদেশকে তিনি একটা অর্থনৈতিক উন্নয়নের দিক থেকে একটা জায়গায় নিয়ে এসেছিলেন, যেটা পৃথিবীর কোনো দেশে স্বাধীনতার পর বা একটা বিপ্লবের পর, একটা যুদ্ধের পর, একটা যুদ্ধবিধ্বস্ত দেশ গড়তে চেয়ে আমার মনে হয় আর কোথাও এই দৃষ্টান্ত খুঁজে পাওয়া যাবে না যে এত দ্রুত সময়ের মধ্যে সেই যুদ্ধের ভয়াবহতা কাটিয়ে উঠে একটা দেশ এবং জাতিকে অর্থনৈতিক উন্নয়নের পথে তিনি এগিয়ে নিয়ে যেতে পেরেছেন। সেই দৃষ্টান্ত খুব কমই পাওয়া যাবে। কারণ এখানে কোনো সম্পদ ছিল না, রিজার্ভ মানি ছিল না, কারেন্সি নোট ছিল না। ১ কোটি মানুষ শরণার্থী, ৩ কোটি মানুষ গৃহহারা, আহত মুক্তিযোদ্ধা, গণহত্যার ফলে শহীদ পরিবার অথবা অনেকেই সেখানে আহত অবস্থায় ছিল, নির্যাতিত মা বোন যারা আহত, তাদের চিকিৎসা ব্যবস্থা, শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া, নির্যাতিত মা বোনদের পুনর্বাসন করা থেকে শুরু করে যাবতীয় কাজগুলি অতি দ্রুত সময়ে একদিকে যেমন করেছেন, রাস্তাঘাট, পুল, সব অবকাঠামোগত উন্নয়ন যেমন করেছেন, আবার অর্থনৈতিকভাবে এগিয়ে যাওয়ার জন্য কাজ করে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ হিসাবে প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন। যে প্রবৃদ্ধি তিনি অর্জন করেছিলেন, সে ৯ ভাগ, তা আজ পর্যন্ত কেউ কখনো আর অর্জন করা সম্ভব হয়নি। ৭৫ 15 আগস্ট যারা এই চক্রান্তের সাথে জড়িত, হ্যাঁ, সেখানে আমাদের দলের মোস্তাক সহ অনেকে জড়িত ছিল, সেই সাথে সাথে খুনিরা, তারা এদেশের স্বাধীনতাকে সম্পূর্ণ নষ্ট করতেই চেয়েছিল, অগ্রযাত্রাটাকে ব্যাহত করতে চেয়েছিল। এটা হলো বাস্তবতা। আমরা যদি জিয়াউর রহমানের দিকে দেখি, মোস্তাক বেইমানি করেছে, কিন্তু আড়াই মাসও ক্ষমতায় থাকতে পারেনি। একটা ইতিহাসের সাথে তার একটা সামঞ্জস্য পাওয়া যায়। মীর জাফর বেইমানি করেছিল, ইংরেজদের সাথে ষড়যন্ত্র করে সিরাজউদ্দৌলাকে হারিয়েছিল। মীর জাফর কিন্তু আড়াই মাসের বেশি ক্ষমতায় বা নবাবি করতে পারে নাই। ঠিক মোস্তাকও তার ওই রাষ্ট্রীয় ক্ষমতা ধরে রাখতে পারেনি। তার পিছনে যে ছিল তারাই মূলত ক্ষমতাটা দখল করে, অর্থাৎ জিয়াউর রহমান। সে যে সম্পূর্ণভাবে জাতিপিতার হত্যার সাথে জড়িত, এতে কোনো সন্দেহ ছিল না। এবং ক্ষমতা এসে মার্শাল অর্ডিন্যান্স দিয়ে সেই খুনিদের ইন্ডেমনিটি দেওয়া হয়, অর্থাৎ 15 আগস্টের ঘাতকরা, তাদের বিচার হবে না। অর্থাৎ আমরা যারা, আমি এখানে আছি, ওই যেখানে পরশ, আপনাদের যুবলীগের চেয়ারম্যান তাপস, অথবা আবুল হাসান আবদুল্লাহ সহ আমরা যারা বাবা মা ভাই বা কেউ সন্তান হারিয়েছে, কারো বিচার চাওয়ার কোনো অধিকার ছিল না। অর্থাৎ একটা রাষ্ট্রে বিচারহীনতা
কালচার শুরু করা হয়েছিল, বরং খুনিদেরকে পুরস্কৃত করা হয়েছিল। বিভিন্ন দূতাবাসে তাদের চাকরি দেওয়া হয়েছে, রাষ্ট্রদূত করা হয়েছে। আর স্বাধীনতা বিরোধী, মানবতা বিরোধী কাজ যারা করেছিল, যাদের বিচার জাতিপিতা শুরু করেছিলেন, এর মধ্যে কয়েক হাজার সাজাপ্রাপ্ত এবং গ্রেপ্তার, এমনকি ছাত্রলীগের 7 জন নেতাকে হত্যা যে করেছিল খুনি, সেই শফিউল আজম প্রধান, যা সাজা হয়েছিল, সেই সাজাপ্রাপ্ত আসামি এবং এভাবে আরও বাংলাদেশের বিভিন্ন জায়গায়, তাদেরকে জিয়াউর রহমান বন্দিখানা থেকে ছেড়ে দিয়ে, খুনি সাজাপ্রাপ্ত আসামি, তারা বন্দিখানা দিয়ে ছেড়ে তাদেরকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা করে। এবং যে শক্তি মুক্তিযুদ্ধের সময় হানাদার পাকিস্তানি বাহিনীর দোসর ছিল, তারাই রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়। বাংলাদেশে ৭৫-এর পর ১৯ বার কু হয়েছে। প্রত্যেকটা কুর পরে হাজার হাজার সামরিক বাহিনীর সৈনিক এবং অফিসারদের হত্যা করা হয়েছে, সেই সাথে রাজনৈতিক নেতা কর্মীদের উপর হত্যাযজ্ঞ চলেছে এবং আওয়ামী লীগের সকল স্তরের নেতা কর্মী তো গ্রেপ্তার এবং বন্দী। তাদের আচার আচরণ এমনই ছিল যে স্বাধীনতা এনেই যেন তারা এটা বলতে চায় যে স্বাধীনতা আনাটাই যেন ভুল ছিল, অর্থাৎ পাকিস্তানের প্রদেশটা থাকলেই ভালো ছিল। অথচ একটা প্রদেশকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব একটা রাষ্ট্রে উন্নীত করে দিয়ে যান এবং একটা রাষ্ট্র তৈরির সমস্ত কিছু তিনি তৈরি করে দিয়ে গেছেন। কিন্তু আমাদের দেশের মানুষের জীবন থেকে এই একটানা ২১টা বছর সময় নষ্ট হয়, কারণ একের পর এক কু হচ্ছে, আর একজন মিলিটারি ডিক্টেটর ক্ষমতায় অথবা তারই ছত্রছায়ায় কেউ ক্ষমতায়। এবং এর পরিণতি আমরা কি দেখেছি, যে দেশের মানুষের কিন্তু অর্থনৈতিক উন্নতি হয়নি। ঠিক জিয়াউর রহমান যে পদাঙ্ক অনুসরণ করেছে, জিয়াউল এরশাদ এসেও হয়তো কিছু রাস্তাঘাট করেছে, কিন্তু তারপরেও দেশের আর্থসামাজিক উন্নয়নে কোনো অবদান রাখতে সক্ষম হয়নি। খালেদা জিয়া তো আরও এক ধাপ উপরে গেছে। এরশাদ যেমন খুনি ফারুককে রাষ্ট্রপতির প্রার্থী হবার সুযোগ দিয়েছে এবং ফ্রিডম পার্টি নামে একটা পার্টি করার সুযোগ দিয়েছিল, খালেদা জিয়া ক্ষমতায় এসে 15ই ফেব্রুয়ারি 96 সালে একটা ভোটারবিহীন নির্বাচন করেছিল। কারণ তার ইচ্ছা ছিল যে কোনো মতে জনগণের ভোটটা চুরি করে সে ক্ষমতায় টিকে থাকবে। কিন্তু চুরি করা সম্পদ যে ধরে রাখা যায় না, আর তা হলো জনগণের ভোট চুরি করলে আর ক্ষমতায় থাকা যায় না, সেটা সে বুঝতে পারেনি। 15ই ফেব্রুয়ারি নির্বাচনে কর্নেল রশিদ এবং মেজর হুদা, একজনকে কুমিল্লা থেকে আর একজনকে চুয়াডাঙ্গা থেকে, সেই ভোটারবিহীন অবস্থায় তাদের নির্বাচিত ঘোষণা করে পার্লামেন্টে এনে বসায়। আর জিয়াউর রহমান যেমন ওই রাজাকার আলবদর বাহিনী এবং যুদ্ধাপরাধীদের ছেড়ে দিয়ে তাদেরকে মন্ত্রী উপদেষ্টা করেছিল, খালেদা জিয়াও সেই একই পদাঙ্ক অনুসরণ করে, সেও সেই যুদ্ধাপরাধীদের মন্ত্রী বানায় এবং ক্ষমতায় বসায়। যা 15ই ফেব্রুয়ারি সেই ভোট চুরি খালেদা জিয়া টিকিয়ে রাখতে পারেনি। ভোট চুরির অপরাধে এই বাংলাদেশের মানুষ আন্দোলন গড়ে তোলে এবং খালেদা জিয়া বাধ্য হয় 30শে মার্চ 96 সালে পদত্যাগ করতে। গণ আন্দোলনের মুখে খালেদা জিয়া পদত্যাগ করেছিল, এটা বোধহয় দেশবাসীর মনে রাখা উচিত। 15ই ফেব্রুয়ারি ভোট চুরি করে নির্বাচিত ঘোষণা করেছে নিজেকে, তৃতীয়বারের প্রধানমন্ত্রী হয়েছে, আর ঠিক তার 1.5 মাসের মধ্যে অর্থাৎ 30শে মার্চ তাকে ক্ষমতা ছেড়ে যেতে হয়েছে। এরপর 12ই জুন নির্বাচন হয়, তখন আরেকটা কু করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেই কুটা আমরা ঠেকিয়েছিলাম। যা হোক,
আমরা আওয়ামী লীগ সরকারে আসে, আওয়ামী লীগ সরকার আসার পর বাংলাদেশের জনগণের উন্নয়নেই কাজ শুরু করে এবং দীর্ঘদিন পরে বাংলাদেশের জনগণ এটা উপলব্ধি করে যে সরকার জনগণের সেবক। আমি সেটাই ঘোষণা দিয়েছিলাম, যেটা আমার বাবা দিয়েছিলেন, আমি তারই পদাঙ্ক অনুসরণ করেছিলাম, যে জনগণের সেবক হিসেবে কাজ করব। প্রধানমন্ত্রিত্ব তো কোনো ব্যাপার না, কিন্তু জনগণের জন্য কতটুকু করতে পারলাম কাজ, সেটাই প্রথম মানুষের মাঝে একটা আত্মবিশ্বাস ফিরে আসে। মানুষ একটু ভালো দিনের স্বপ্ন দেখতে শুরু করে। মানুষের কল্যাণে আমরা কাজ করি, দেশকে খাদ্যের স্বয়ংসম্পন্ন করি, বিদ্যুৎ উৎপাদন বাড়াই, রাস্তাঘাট পুল ব্রিজ আমরা তৈরি করি, দেশের সার্বিক উন্নয়নে ব্যাপক কাজ করি, গৃহহীন ভূমিহীনদের ঘরবাড়ি তৈরি করে দিই, আমরা কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিই, শিক্ষার ক্ষেত্রে আমরা নিরক্ষরতা মুক্ত বাংলাদেশ গড়ে তোলার প্রকল্প বাস্তবায়ন করি, প্রতিটি পরিবার যেন আর্থিকভাবে সচ্ছল হয়, আমরা একটি বাড়ি একটি খামার প্রকল্প নিয়ে কাজ শুরু করি। আমাদের দুর্ভাগ্য 2001 সালে ক্ষমতা আসতে পারলাম না, কারণ আমাদের সম্পদ, হ্যাঁ আমরা গ্যাস উত্তোলনের জন্য বিভিন্ন বিদেশি কোম্পানিকে লিজ দিয়েছিলাম, কিন্তু সেই গ্যাস দেশের মানুষের কাজে না লাগিয়ে আর একটি দেশে বিক্রি করতে হবে, এই প্রস্তাব আসে। আমি রাজি হইনি যে আমার দেশের সম্পদ দেশের মানুষের কাজে আগে লাগবে। মানুষের চাহিদা পূরণ করে 50 বছরের রিজার্ভ রেখে যদি উদ্বৃত্ত থাকে তখন আমরা বিক্রি করার কথা চিন্তা করতে পারি, তার আগে নয়। বৃহৎ দেশ, শক্তিশালী দেশ, মহাশক্তিশালী পরাক্রমশালী দেশ, তাদের মুখের উপর এত বড় কথা? কারণ আমাদের গ্যাস বেচবে আমেরিকা, কিনবে ভারত। তো এই দুই শক্তির বিরুদ্ধে আমি দাঁড়াই যে আমি বিক্রি করব না। কিন্তু একই সাথে একই মিটিংয়ে আমি দেখেছি মুচলেখা দেয় খালেদা জিয়া, সে গ্যাস বিক্রি করতে রাজি হয়ে যায়। স্বাভাবিক, 2001-এ খালেদা জিয়া ক্ষমতা আসে, কিন্তু 2001-এ নির্বাচনটা কেমন হয়েছিল? তো যেভাবে অত্যাচার আমাদের নেতা কর্মীদের উপর, কত জনের হাত কেটেছে, চোখ তুলেছে, মেরেছে, মেয়েদের উপর পাশবিক অত্যাচার করেছে, 2001 সালের নির্বাচনের দিন থেকে যে অত্যাচার শুরু হয়েছিল, সেই ভয়াবহ অত্যাচারের কথা নিশ্চয়ই কেউ ভুলে যায়নি। তার উপর ক্ষমতায় আসার পরে বাংলাদেশকে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। বাংলাদেশে বাংলা ভাই এবং সন্ত্রাস জঙ্গিবাদ সৃষ্টি করেছে। 64 জেলার মধ্যে 63 জেলায় বোমা হামলা করিয়েছে। বাংলাদেশের যত অগ্রযাত্রা সব বন্ধ করেছে, কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছে, অন্যান্য সমস্ত কর্মসূচি, নিরক্ষরতা মুক্ত বাংলাদেশ করব সেটা বন্ধ করে দিয়েছে। একটি বাড়ি একটি খামার প্রকল্প সেটাও স্থবির, অর্থাৎ জনকল্যাণমুখী সমস্ত কাজ বন্ধ করে দিয়ে দু হাতে টাকা লুটেছে, সম্পদ লুটেছে আর ঘুষ দুর্নীতি করেছে। আর বাংলাদেশ সারা বিশ্বে দুর্নীতিতে চ্যাম্পিয়ন। তাদের অত্যাচার, নির্যাতন এবং সেই সাথে সাথে এই দুর্নীতি, দুঃশাসন, যার ফলে দেশে এমার্জেন্সি এসেছে। কিন্তু তখনও দেখেছি যে আঘাতটা আমাদের উপরেই আগে আসে। আমি ধন্যবাদ জানাই যুবলীগকে, যে সেই 1-11 পর যখন আমি গ্রেপ্তার হয়েছি, যুবলীগ তখন মাঠে ছিল, তারা প্রতিবাদ করেছে, কাজ করেছে। ছাত্রলীগ, যুবলীগ, এমনকি আমাদের শিক্ষকরা, আওয়ামী লীগ প্রত্যেকেই কাজ করেছে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু যুবলীগও তখন, অর্থাৎ দুঃসময়ে তারা কাজ করেছে। খালেদা জিয়া ক্ষমতায় থাকতে এদেশে কি অবস্থা ছিল? আজকে তার চিকিৎসার জন্য এত চেঁচামেচি করে বেড়াচ্ছে। খালেদা জিয়া ক্ষমতায় থাকতে আমাদের সাবেক সেনাপ্রধান জেনারেল মোস্তাফিজুর রহমান, তিনি যখন অসুস্থ, তাকে সিএমএইচে পর্যন্ত চিকিৎসা করতে দেয় নাই। এমনকি সে যখন আইসিইউতে ভর্তি, তাকে স্ট্রেচারে করে কোর্টে নিয়ে হাজির করছে। তাকে জেনারেল পদ দেওয়া হয়েছিল, সেটা বাতিল করে দিয়েছিল, তার প্রমোশনও বাতিল করেছিল। এমনকি আমি সেনাবাহিনীতে যখন নারীদের ভর্তি নিশ্চিত করি, কারণ আমাদের সশস্ত্র বাহিনীতে আগে নারী সদস্যরা ছিল না, মেয়েরা ছিল না, আমি মেয়েদেরকে দিই। মোস্তাফিজের ছোট মেয়ে, সে প্রথম ব্যাচে জয়েন করে। তার পাসিং আউট প্যারেড যখন হয়, খালেদা জিয়া ক্ষমতায়,
আমি একটা নিয়ম করেছিলাম, সেটা এখনও আছে চলমান, যে বাবা মা উপস্থিত থাকবে, তারা নিজের হাতে তার সন্তানকে ব্যাজ পড়াবে। দুর্ভাগ্যের বিষয় হলো খালেদা জিয়া জেনারেল মোস্তাফিজ এবং তার স্ত্রীকে আসতে দেয়নি, তার মেয়ের ব্যাচটা তারা পড়াতে পারেনি। অথচ এটাই ছিল আমার মানে সেনাবাহিনীতে প্রথম নারী অফিসার, কিন্তু মোস্তাফিজের সেই পারমিশনটা পর্যন্ত ছিল না। এই হলো খালেদা জিয়া। আর এরশাদরে তো কারাগারে বন্দি করে রেখেছে, তাকে চিকিৎসার জন্য কোনোদিন সুযোগ দেয়নি, রওশন এরশাদকে দেয়নি। আবার জিয়াউর রহমান যখন ক্ষমতা, আমাদের সাজ্জাদ চৌধুরীর অপারেশন হয়েছিল, ঘা শুকায়নি, সে ব্যান্ডেজ অবস্থায় তাকে গ্রেপ্তার করে জেলে জিয়াউর রহমান ভরেছিল। ঠিক একই অবস্থা মতিয়া চৌধুরী, তাকেও তখন জেলে দিয়েছিল, তারও তখন টিবি হয়েছিল, অসুস্থ ছিল, তাকেও জেলে দিয়েছিল। তো যারা এরকম বহু অন্যায় অবিচারের কথা, এমনকি যে আমাদের পার্টির অনেক নেতাকে গ্রেপ্তার করে যে অকথ্য অত্যাচার করেছে, বাহাউদ্দিন নাসিম থেকে শুরু করে মহিউদ্দিন খান আলমগীর, সাবির হোসেন, শেখ সেলিম সহ বহু নেতাদের গ্রেপ্তার করে তাদের উপরে অকথ্য নির্যাতন করেছে, অত্যাচার করেছে। নাসিমকে তো এমন অত্যাচার করেছিল যে তাকে মৃত মনে করে তাড়াতাড়ি কারাগারে পাঠিয়ে দেয়। যা হোক, সে বেঁচে গেছে। দিনের পর দিন অত্যাচার করেছে, আবার সেই অত্যাচারের ভিডিও নিয়ে খালেদা জিয়া, তারেক জিয়া দেখে তারা উৎফুল্ল হয়েছে। এই ধরনের হিংস্র একটা চরিত্র আমরা দেখেছি। শুধু তাই না, তারপরেও খালেদা জিয়ার ছেলে যখন মারা গেল কোকো, আমি গেলাম সহানুভূতি দেখাতে। আমি হঠাৎ করে যাইনি, আমার এখান থেকে আমার মিলিটারি সেক্রেটারি যোগাযোগ করেছে, এডিসি যোগাযোগ করেছে, সময় নির্দিষ্ট করা হয়েছে, আমি সময় মতো গেছি। আমার এখান থেকে এসএসএফ গেছে, সেখানে তারা দেখেছে কোথায় যাব। আমি যখন রওনা হয়ে গেছি, গুলশান রোডে ঢুকছি, তখন শুনলাম তারা ওই বাড়ির মেইন গেট খুলবে না, আমার গাড়ি ঢুকতে দেবে না। তাই বললাম, এত দূর যখন চলে আসছি ফিরে আসবো কেন? ঠিক আছে, পাশে নিশ্চয়ই ছোটো গেট, পকেট গেট আছে, সেখান থেকে যাব। যখনই আমার গাড়িটা বাড়ির সামনে থেমেছে, আমার যে এসএসএফের অফিসার ছিল সে ভিতরে ছিল, সে তখন জাস্ট বাইরে এসে দাঁড়িয়েছে আমাকে নিতে। তার পিছনে তারা সাথে সাথে দরজাটা বন্ধ করে তালা দিয়ে দিয়েছে। আমি গাড়ির থেকে নেমে বেকুব, আমি আর ঢুকতে পারি না। আমি গেছি একটা মা সন্তান হারা, তাকে সহানুভূতি দেখাতে, আর সেখানে এইভাবে অপমান করে দিয়েছে, ফেরত দিয়েছে আমাকে। তা আমি বিএনপির নেতাদের জিজ্ঞাসা করি, তারা যে সহানুভূতি দেখাতে বলে, তারা যে সহযোগিতা চায়, খালেদা জিয়া কী আচরণ করেছে? 21শে আগস্ট যে গ্রেনেড হামলা, তার আগে খালেদা জিয়ার কী বক্তব্য ছিল? যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী তো দূরের কথা, কোনোদিন বিরোধী দলের নেতাও হতে পারবে না, এই বক্তৃতাই তো খালেদা জিয়া দিয়েছিল। এবং আওয়ামী লীগ 100 বছরও ক্ষমতায় যেতে পারবে না। তা আল্লাহর খেলা, এতে তো বোঝা ভার। বরং খালেদা জিয়াই প্রধানমন্ত্রী হতে পারেনি, বিরোধী দলের নেতাও হতে পারেনি, এটা তার উপরেই ফলে গেছে। তারপরেও সে যখন অসুস্থ এবং দুর্নীতির দায়, সে দুর্নীতিটা কি? গ্যাটকোর কেস তার বিরুদ্ধে, নাইকোর কেস তার বিরুদ্ধে, এবং এটা কিন্তু আমাদের না, এটা কিন্তু আমেরিকা FBI তারা খুঁজে বের করছে, সিঙ্গাপুরে তার এবং তার ছেলের দুর্নীতি বেরিয়েছে, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় বের করেছে, এবং সেই কেসগুলি তো আছেই। সবচেয়ে বড় কথা, এতিমদের জন্য টাকা এসেছিল, সেই এতিমদের টাকা এতিমদের হাতে কোনোদিন পৌঁছায় নাই, সে টাকা নিজের অ্যাকাউন্টেই রেখে দিয়েছে, নিজেই খেয়েছে সে টাকা, সেই টাকা রেখে টাকা সেই ভোগ করেছে। খালেদা জিয়াই ভোগ করেছে এতিমের অর্থ। অথচ এতিমের সম্পদ আত্মসাৎ করো না, এ তো আমাদের কোরআন শরীফের নির্দেশ, নবী করিম সাল্লাল্লাহু সাল্লামও বলে গেছেন। আর সেই এতিমের অর্থই আত্মসাৎ করেছে, কাজে সেই সাজা পেয়েছে এবং সেই সাজা সে ভোগ করছে। তারপরে সে কারাগারে ছিল। খালেদা জিয়ার বড় বোন আর ভাই আমার কাছে এসেছে, বোন, বোনের স্বামী, ভাই, এরা সব এসেছিল। তারা আমাদের কাছে যখন আসলো, যখন খুব স্বাভাবিকভাবে রেহানাও আমার সাথে উপস্থিত ছিল, ওটা মানবিক দিক থেকে
আমি তাকে তার বাড়িতে থাকার একটা আমার এক্সিকিউটিভ পাওয়ারে যতটুকু আমি করতে পারি, অর্থাৎ নির্বাহী যে ক্ষমতা আমার আছে সেটার মাধ্যমে আমি তার সাজাটা স্থগিত করে তাকে তার বাসায় থাকার অনুমতি এবং চিকিৎসার অনুমতি দিয়েছি। আজকে বাংলাদেশে সবথেকে দামি যে হাসপাতাল সব থেকে ব্যয়বহুল, সেখানেই কিন্তু তার চিকিৎসা হচ্ছে। তার ছেলের বউ তো ডাক্তার, তারেকের বউ ডাক্তার। শুনেছি সে নাকি অনলাইনে শাশুড়িকে দেখে। তো কই ছেলের বউ তো কোনদিন দেখতে আসো না, অবশ্য পকুর বউ এসছে, তারা তো আসেনি। তো যাই হোক, তবুও বিএনপি এতদিন পরে একটা সুযোগ পেয়েছে। খালেদা জিয়ার অসুস্থতার এই দাবিতে তারা আন্দোলন করছে, খুব ভালো, তারা আন্দোলন করুক। কিন্তু আমার যতটুকু করার ছিল সেটা কিন্তু করেছি। এবং সবচেয়ে বড় কথা যে 15ই আগস্ট, খালেদা জিয়ার জন্মদিন কি 15ই আগস্ট? জিয়াউর রহমানের সাথে তার যে বিয়ে হয়েছিল, সেই বিয়ের যে ডকুমেন্ট আছে, এবং সেনাবাহিনীতে কিন্তু কেউ যোগদান করলে তার নেক্সট টু কিল, অর্থাৎ তার যদি কিছু হয় তার সম্পদের অধিকারী কে হবে, সেটা হচ্ছে তার স্ত্রী খালেদা জিয়া। সেই ডকুমেন্টে কিন্তু খালেদা জিয়ার জন্ম তারিখ মোটেই 15ই আগস্ট না। কাজে সেখানে তারপর তার যে প্রথম প্রধানমন্ত্রী হওয়ার পরে পাসপোর্ট, সেখানেও তো 15ই আগস্ট না। তার মার যে বিবৃতি, তাতেও তো 15ই আগস্ট না, তাতে অনেকগুলি জন্ম তারিখ। আর সে সময় সেই ওই সামরিক বাহিনীর যে ডকুমেন্ট, সেখানে তার জন্ম বছর হচ্ছে 44, 1944 সালে তার জন্ম দেখানো আছে, তার যখন বিয়ে হয়। তাহলে কি তার 1944 সালে জন্ম হয়েছিল না আমি জানি না, তাহলে বিয়ের জন্যই কি বাড়ানো হয়েছিল তাই বা কে জানে। অবশ্যই সেটা এখন 45 থেকে 46-এ এসছে। তো যাই হোক, বছরের হিসেবে গরমিল হতে পারে, আগে তো আর মানে বার্থ সার্টিফিকেট থাকতো না, ওটা গরমিল হতে পারে। তো তারিখটা এই 4-5টা তারিখ হয় কিভাবে? কোথাও 5ই সেপ্টেম্বর, কোথাও 19 আগস্ট, আবার প্রধানমন্ত্রী হওয়ার পরে হয়ে গেল 15ই আগস্ট। তো এরকম 15ই আগস্টে জন্মদিন করে কেক কেটে উৎসব করার অর্থটা কি? ওই দিন আমরা যারা বাবা মা ভাই সন্তান হারিয়েছি, আমাদের মনে আঘাত করা, আমাদেরকে কষ্ট দেওয়া, এটাই তো। এই কষ্টটা দেবার জন্যই তো খালেদা জিয়া 15ই আগস্ট বা তার জন্মদিবস পালন করে। তা আমার কাছ থেকে আর কত আশা করে তারা? কিভাবে আশা করে? সেটাই আমার প্রশ্ন। আমার পিতার হত্যাকারীদের বিচার করতে দেবে না। খুনিদের বিচার আমরা শুরু করেছি 96 সালে যখন ক্ষমতায় আসি। 2001-এ ক্ষমতা আমরা আসতে পারিনি, সেই বিচার শুধু বন্ধই না, একজন খুনি বিদেশে সে মারা যায়, পাশা সামরিক অফিসার মারা যাওয়ার পর, কারণ আমরা ক্ষমতা এসে স্বাভাবিক তাদের সবাইকে চাকরি থেকে বের করে দিয়েছি, কিন্তু সেই মৃত অফিসারকে খালেদা জিয়া এসে তাকে অবসরের সুযোগ দেয় এবং তার প্রমোশন দিয়ে তার সকল টাকা পয়সা ফেরত দেয়। আর একজন খুনি খায়রুজ্জামান, তাকে ফেরত নিয়ে এসে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি দিয়ে, এমনকি যেদিন 4 নেতা হত্যার বিচারের রায় ঘোষণা হবে, সেই হত্যায় এই খায়রুজ্জামান আসামি, একজন আসামি, তার বিচারের রায় ঘোষণা হবে, সেখানে প্রধানমন্ত্রী হয়ে খালেদা জিয়া তাকে চাকরিতে বহাল, প্রমোশন দেওয়া এবং রাষ্ট্রদূত হিসেবে বিদেশে পাঠায়। তো কতটা মানে জঘন্য মনোবৃত্তি, সেটাই মানুষকে জানতে হবে। কত হীনমন্যতায় ভোগে। খুনিদেরকে আশ্রয় প্রশ্রয় না, পুরস্কৃতই শুধু না, তাদের এই কাজ করার সকল উদ্দেশ্যটাই হচ্ছে আমাদেরকে
আরও আঘাত দেওয়া। একে তো আমরা সর্বহারা ছিলাম, তারপরে বিদেশে থাকতে হয়েছে আসতে। জিয়াউর রহমান আমাদের কখনো আসতে দেয়নি, রেহানার পাসপোর্টটা পর্যন্ত সে করতে দেয়নি, রিনিউ করে দেয়নি। আমি যেহেতু দিল্লিতে ছিলাম, সেখানে যিনি হাই কমিশনার ছিলেন শামসুর রহমান সাহেব, তিনি আমার পাসপোর্ট রিনিউ করে দিয়েছিলেন, কিন্তু রেহানা লন্ডনে চলে গেছিলো, তার পাসপোর্ট করতে দেয়নি, জিয়াউর রহমান পারমিশন দেয়নি। জাতির পিতার হত্যার একটা তদন্ত কমিশন লন্ডনের 80 সালে আমরা করি। স্যার টমাস উইলিয়ামস, কিউসি এমপি, নোবেল লরেট শন ম্যাকব্রাইড, আয়ারল্যান্ডের তিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তাদেরকে দিয়ে স্যার টমাস উইলিয়াম ঢাকায় আসতে চেয়েছিলেন তদন্ত করতে, জিয়াউর রহমান তাকে কিন্তু ভিসা দেয়নি। এরা আমাদের কাছ থেকে কী আশা করে? আমরা যতটুকু দিচ্ছি, তাকে যে বাসায় থাকতে দিয়েছি, তাকে যে ইচ্ছা মতো হাসপাতালে ইচ্ছে চিকিৎসা করছে, এটাই কি যথেষ্ট না? এটাই কি অনেক বড় উদারতা আমরা দেখাইনি? সেটা তো দেখেছে। আর কত? আর 44 সালে যদি জন্ম হয় তো তার বয়স কত, সেটাও তো দেখতে হবে। যাক, আমি এসব কথা আর বলতে চাই না, আমি বললাম ইচ্ছে করে, তার কারণ আমাদের যুবলীগের নেতাকর্মীদের জানতে হবে, কারণ নানা ধরনের কথা আসে এদেশের মানুষ একটা অদ্ভুত চরিত্রের। তারা, আমি দেখি একটা দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে, আবার দুর্নীতিবাজের জন্য আবার কান্নাকাটিও করবে, তাকে বিদেশে পাঠিয়ে চিকিৎসাও করতে হবে যা দুর্নীতিতে সাজাপ্রাপ্ত। তো এই ধরনের দ্বৈত মানসিকতা কেন? যা আমি এটুকু বলবো যে আমরা যুব সমাজের জন্য ইতিমধ্যে অনেকগুলি পদক্ষেপ নিয়েছি। যুব সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা, নিজের পায়ে দাঁড়ানো, এবং বাংলাদেশ আজকে ডিজিটাল বাংলাদেশ। এই ডিজিটাল বাংলাদেশ হওয়াতে বিভিন্নভাবে কাজের সুযোগ বৃদ্ধি পেয়েছে। কর্মসংস্থান ব্যাংক করে দিয়েছি, যুবকরা বিনা জামানতে ঋণ নিয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে, নিজেরা লেখাপড়া শিখে কিন্তু চাকরির পিছনে না ছুটে নিজেরাই চাকরি দিতে পারে, সে যোগ্যতা অর্জন করতে পারে। এবং সমস্ত বাংলাদেশে আমরা কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলছি, কারিগরি প্রতিষ্ঠান গড়ে তুলছি, এই কারণে যে বিভিন্ন ধরনের ট্রেনিং নিয়ে যুবকরা যেন কাজ করতে পারে, সেই ব্যবস্থাটা, সেই সুযোগটা আমরা সৃষ্টি করে দিয়েছি। আমাদের লক্ষ্য এটাই যে যুব সমাজকে দেশে বিদেশে যেখানে যা কাজ করবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাবে। তো যুবলীগের কাছ থেকে আমাদের এটাই আবেদন। আমার মনে হয় আমাদের চেয়ারম্যান সাহেব যে চমৎকার বক্তৃতা দিয়েছে, এরপর আমার আর কিছু বলার থাকে না। সে নির্দেশনা যেগুলি দিয়েছে সেইগুলি মেনে চললেই যথেষ্ট। তাই মনে করি যুবলীগ সেটাই মেনে চলবে। মুক্তিযুদ্ধের চেতনায় আমরা বাংলাদেশকে গড়ে তুলব। বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক বাংলাদেশ, সকল ধর্মের সমান অধিকার নিশ্চিত বাংলাদেশে, সেটার জন্য অব্যাহত থাকে। এর মধ্যে অনেক চক্রান্ত হয়েছে, অনেক ষড়যন্ত্র হয়, সেগুলি মোকাবেলা করতে হবে। এবং আমাদের দেশটা যেন গড়ে ওঠে, যেটা আমাদের যুবলীগের চেয়ারম্যান বলেছেন যে বিজ্ঞান ভিত্তিক প্রগতিশীল বাংলাদেশ গড়ে তোলা। এই বিজ্ঞান ভিত্তিক প্রগতিশীল বাংলাদেশ যেন গড়ে ওঠে, বাংলাদেশ যেন সামনের দিকে এগিয়ে যায়। আজকে আমরা উন্নয়নশীল দেশ হিসেবে মর্যাদা পেয়েছি। এই উন্নয়নশীল দেশ হিসেবেই আমাদের এগিয়ে যেতে হবে উন্নত সমৃদ্ধ সোনার বাংলা গড়ার লক্ষ্য নিয়ে। আমরা 2008 সালে নির্বাচনী ইস্তাহারে যে ঘোষণা দিয়েছিলাম সেটা আমরা অর্জন করেছি। আজকের বাংলাদেশ উন্নয়নশীল দেশ, আর এই উন্নয়নশীল দেশ থেকেই আমাদের যেতে হবে উন্নত দেশে। সে উন্নত দেশে যাবার পরিকল্পনাও করে দিয়েছি, সেটা রূপকল্প 2041। সেটা ধরে এগোলে পরে বাংলাদেশকে আর পিছিয়ে ফিরতে হবে না, বাংলাদেশ এগিয়ে যাবে। এবং মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতার সুফল বাংলাদেশের প্রত্যেক মানুষের ঘরে পৌঁছাবে, প্রতিটি মানুষ উন্নত জীবন পাবে, সেটাই আমরা চাই। আমি যুবলীগকে ধন্যবাদ জানাই যে করোনাকালীন সময়ে তারা মানুষের পাশে দাঁড়িয়েছে এবং খাদ্য সাহায্য দিয়েছে, চিকিৎসা সাহায্য দিয়েছে, তাদের অক্সিজেন সিলিন্ডার দিয়েছে, চিকিৎসার জন্য তাদেরকে সাহায্য করা, পাশে নিয়ে যাওয়া, সব ধরনের কাজ করেছে। মুজিব বর্ষ উপলক্ষে যে বৃক্ষরোপণ, সেই সার্থকভাবে আমি মনে করি সেই 1 কোটি বৃক্ষরোপণ তারা করেছে। এবং সেই সাথে সাথে তারা কৃষক যখন ধান কাটতে পারে না, আমি যখন ছাত্রলীগে বললাম ধান কাটতে, যুবলীগের সবাই নেমে গেছে, সেখানে ধান কেটে কৃষকের ঘরে পৌঁছে দিয়েছে। সেই সাথে যেটা জাতিপিতা শুরু করেছিলেন, এই বাংলাদেশে ভূমি ব্যবস্থাপনায়
100 বিঘা জমির সিলিং বেঁধে দিয়ে অতিরিক্ত জমি ভূমিহীনদের মাঝে বিতরণ করা, এবং যারা একেবারে নিঃস্ব, যাদের ভূমি নেই, গৃহ নেই, তাদেরকে পুনর্বাসনের জন্য গুচ্ছ গ্রাম করে তাদের ঘর বাড়ি দেওয়া শুরু করেছিলেন, এবং এই দায়িত্বটা ছিল আব্দুর রব সেনিয়াবাদ সাহেব তার উপরেই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব নোয়াখালী যায়, সেখানে যে এই চরাঞ্চলে এই কাজটা শুরু করে, যেটা এখন অবশ্য লক্ষ্মীপুর জেলায় পড়েছে, আর আব্দুর রব সেনিয়াবাদ সাহেব যে সেটা উদ্বোধন করে এই গৃহহীন মানুষকে পুনর্বাসনের কাজ শুরু করেন। সেই পদাঙ্ক অনুসরণ করে যেমন গুচ্ছগ্রাম আছে, সেই সাথে সাথে আমরা আশ্রয়ণ প্রকল্প নিয়েছি। 1996 সাল থেকে এই পর্যন্ত আমরা প্রায় 10 লক্ষ মানুষকে ঘর করে দিয়েছি। এখন আমরা সার্ভে করে দেখেছি, এখন যেটুকু বাকি আছে, হয়তো আর 4-5 লাখ মানুষ বাকি আছে, তাদের জন্য আমরা ঘর করে দিচ্ছি। এই সাথে সামঞ্জস্যকে যুবলীগ যে মানে পদক্ষেপ নিয়েছে, আশ্রয় দিচ্ছে আশ্রয়হীন মানুষকে, গৃহহীন মানুষকে, এবং তাদের ঘর বাড়ি করে দিচ্ছে, এবং আজকে প্রায় 61টি পরিবারকে ঘর তৈরি করে দেওয়ার যে প্রকল্প নিয়েছে, বাস্তবায়ন করছে, তার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি এই আশ্রয় ঘরগুলি করে দেওয়া, এভাবেই মানুষের সেবা করা দরকার। কাজী তরুণ সমাজ এগিয়ে আসলে মানুষের সেবার মধ্য দিয়ে নিজের ভবিষ্যৎকে যেমন দেশ সেবায় নিয়োজিত করতে হবে, নিজের ভবিষ্যৎকে গড়ে তুলতে হবে, বা আগামী প্রজন্মগুলিও যেন সুন্দরভাবে গড়ে ওঠে, সেইভাবেই আগামী প্রজন্মকেও এগিয়ে নিয়ে যেতে হবে। আমি যুবলীগকে ধন্যবাদ জানিয়ে আমি এটুকু বলবো যে বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শ নিয়ে এগিয়ে যেতে হবে এবং মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে হবে। ইনশাল্লাহ এই বাংলাদেশ জাতির পিতার স্বপ্নের ক্ষুধা দারিদ্র্যমুক্ত সোনার বাংলা হিসেবে গড়ে উঠবে। এই কথা বলেই আমি এই আশ্রয় প্রকল্পে যাদেরকে ঘর দেওয়া হয়েছে, আমি সেই ঘর দেওয়ার এই কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করে দিচ্ছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। কিন্তু ভালো ঘরই দিয়েছে তারা।